হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অল স্টুডেন্ট। ওয়েলকাম টু বিদ্যা মন্দির। বিদ্যা মন্দিরের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও তোমাদের 40টা এমসিকিউ টাইপের জিকে কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো আগামী দিনে তোমাদের যেমন আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা আছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মেনলি পুরো এই ক্লাসটা পুরো এনটিপিসি ফোকাস করে ক্লাসটা করানো হয়েছে, ঠিক আছে? এটা আমাদের সেট নম্বর 6। যারা আগের ক্লাসগুলো করোনি অবশ্যই তোমরা করে নিও। চলো তাহলে আমরা ক্লাসের দিকে যাই। আর এটা হচ্ছে আমাদের ক্লাস রুটিন। আমাদের প্রতিদিন সকাল 8টা থেকে জিকে এমসিকিউ আমরা কোশ্চেন আছে। আর সানডেতে আমরা টপ 80, ঠিক আছে, টপ 80খানা জিকে আমরা কোশ্চেনে আলোচনা করি, যেগুলো পুরো এনটিপিসির পিওআইকিউ, ঠিক আছে? আর রাত 8টা থেকে পুরো ফাউন্ডেশন জিওগ্রাফি, ফাউন্ডেশন ইংলিশ ক্লাসগুলো হচ্ছে প্রতিদিন। তোমরা অবশ্যই ক্লাসগুলো করো। আর যেমন দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টায়, রাত 10টায় আমরা পুরো ফুল মক নেওয়া হয় টেলিগ্রাম চ্যানেলে। অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আমাদের টেলিগ্রাম লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও। আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই তোমরা চ্যানেলটা একবার করে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? চলো ক্লাসের দিকে যাই তাহলে। পরবর্তী কুম্ভ মেলা উজ্জয়িনী কোন বছরে অনুষ্ঠিত হবে? এই কুম্ভ মেলা উজ্জয়িনীতে কোন বছর অনুষ্ঠিত হবে পরবর্তী কুম্ভ মেলা? উত্তর করার চেষ্টা করো। 2028, 2022, 2023 না 2025? এর উত্তর হবে অপশান এ, 2028-এ। পরবর্তী কুম্ভ মেলা হবে উজ্জয়িনীতে, ঠিক আছে, 2028-এ, ঠিক আছে? যদি বলে আমাদের কুম্ভ মেলা, আমাদের মহাকুম্ভ মেলা যদি বলা হয় কত বছর পর পর হয়, মহাকুম্ভ মেলা আমাদের 144 বছর পর পর হয় মহাকুম্ভ মেলা। আর কুম্ভ মেলা আমাদের 12 বছর পর পর হয়, ঠিক আছে? আর কিছুদিন আগে যদি বলা হয়, কিছুদিন আগে কোথায় হয়েছিল? কিছুদিন হয়েছিল প্রয়াগে, ঠিক আছে, উত্তরপ্রদেশের প্রয়াগে হয়েছিল। গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম স্থলে এই জায়গাতে হয়েছিল, ঠিক আছে? যদি বলে কবে হয়েছিল, 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি, 45 দিন চলেছিল। 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি, ঠিক আছে, 45 দিন চলেছিল। চলো পরবর্তী কোশ্চেনে যাই। কোন নৃত্যশৈলীতে শিল্পীরা পটলই নামক একটি নলাকার স্কার্ট পরিধান করে? কোন নৃত্যশৈলীতে শিল্পীরা পটলই নামক একটি নলাকার স্কার্ট পরিধান করেন? উত্তর করো তোমরা সবাই। তোমরা উত্তর করার চেষ্টা করো। কত্থক, ভারতনাট্যম, কুচিপুড়ি না মণিপুরি? কোনটা হবে 2 নম্বর কোশ্চেনের উত্তর? এর উত্তর হবে অপশান ডি, মণিপুরিতে, ঠিক আছে। স্কার্ট পরিধান করে নৃত্য করা হয় এখানে, ঠিক আছে। যদি বলে মণিপুরি, এই মণিপুরি এটা কোথাকার নৃত্য? এটা মণিপুরের নৃত্য, ঠিক আছে। আর এই মণিপুরি হচ্ছে দুটো ভাগ আছে, দুই ভাগ আছে, ঠিক আছে। একটা হচ্ছে জাগোয়া আর দুটো হচ্ছে চোলম ভাগ, ঠিক আছে। এই দুই নৃত্য এই দুই রকমভাবে নৃত্য পরিবেশন করা হয়, ঠিক আছে। যদি বলা হয় মণিপুরীর জনককে যদি বলা হয় তাহলে কী হবে? এই মণিপুরীর জনক হচ্ছে নিংথো চিংনা, নিংথো চিন আং, ঠিক আছে, নিংথো চিন আং, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। বাড়ির বাইরের মেঝে সাজাতে নিচের কোন শিল্পশৈলীটি ব্যবহার করা হয়? এর বাড়ির বাইরের মেঝে সাজাতে নিচের কোন শিল্পশৈলীটি ব্যবহার করা হয়? মধুবনী, কোলাম, ওয়ারলি না মেহেন্দি? 3 নম্বর কোশ্চেন উত্তর করো। এর উত্তর হবে অপশান বি, কোলাম, ঠিক আছে। এই কোলাম কোথাকার নৃত্য যদি বলা হয়, কোলাম হচ্ছে তামিলনাড়ু নৃত্য, ঠিক আছে। কোলাম হচ্ছে তামিলনাড়ু নৃত্য। আর যদি বলা হয় মেহেন্দি, এই মেহেন্দি কোথাকার নৃত্য বা কোথাকার শিল্পশৈলী? এই মেহেন্দি কোথাকার শিল্পশৈলীর কথা বলা হয়েছে। মেহেন্দি কোথাকার শিল্পশৈলী? এই রাজস্থানের শিল্পশৈলী, ঠিক আছে, রাজস্থানের শিল্পশৈলী। চলো নেক্সট কোশ্চেনে যাই। আর মধুবনী তোমরা জানো, মধুবনী বিহার। ভগবদ গীতা সর্বপ্রথম কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন? এই ভগবদ গীতা সর্বপ্রথম ইংরেজিতে অনুবাদ করেছিলেন কে? উইলিয়াম জোন্স, চার্লস উইলকিন্স, ম্যাক্স মুলার না কোলব্রুক? 4 নম্বর কোশ্চেন উত্তর করো। এটার উত্তর হবে অপশান বি, চার্লস উইলকিন্স, চার্লস উইলকিন্স, ঠিক আছে। যদি বলে অভিজ্ঞান শকুন্তলম, ওই অভিজ্ঞান শকুন্তলম কার লেখা? এই অভিজ্ঞান শকুন্তলম কালিদাসের লেখা, ঠিক আছে। আর ইংরেজিতে অনুবাদ করেছিল হচ্ছে উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স ইংরেজিতে অনুবাদ করেছিল 1789 সালে। মাথায় রাখবে তোমরা, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। নোবেল পুরস্কারের কয়টি বিভাগ রয়েছে? নোবেল পুরস্কারের কয়টি ভাগ রয়েছে? 5, 7, 6 না 4? উত্তর করো। বর্তমানে যদি বলা হয় নোবেল পুরস্কারের বর্তমান হচ্ছে বিভাগ রয়েছে 6টি, ঠিক আছে। অপশান সি হবে এটার উত্তর, 6টি। যদি বলা হয় আগে, আগে 5টি ছিল, ঠিক আছে। আগে 5টি কী কী ছিল যদি বলা হয়? আগে ছিল ফিজিক্স ছিল, কেমিস্ট্রি ছিল, তারপরে হচ্ছে মেডিকেলে দেওয়া হতো মেডিসিন, তারপরে শান্তি আর সাহিত্যের জন্য দেওয়া হতো 5টি। আর পরবর্তীতে 1969-এর দিকে, হ্যাঁ 1969-এর দিকে অর্থনীতি যুক্ত হয়েছিল, ইকোনমিক্স যুক্ত হয়েছিল। আর বর্তমানে এখন 6টি আছে, ঠিক আছে। যদি প্রথমের দিকে বলে, প্রথমের দিকে হবে 5টি, আর বর্তমানে এখন 6টি। চলো নেক্সট কোশ্চেনে যাই। ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? এই ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিস, লন্ডন, লিওন না ব্রাসেলস? 6 নম্বর কোশ্চেন উত্তর করো। ইন্টারপোলের সদর দপ্তর লিও ফ্রান্সে অবস্থিত, এই লিওন ফ্রান্সে অবস্থিত, ঠিক আছে, ফ্রান্সের শহরে অবস্থিত। যদি বলা এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল?
1956-তে, 1956-তে মানে সদস্যদের এখানে করা হয়েছিল। আর যদি বলে স্থাপনা, স্থাপনা কবে হয়েছিল বা প্রতিষ্ঠা হয়েছিল 1923-এ, প্রতিষ্ঠা হয়েছিল 1923-এ। ঠিক আছে। যদি বলা হয় ইন্টারপোলে মানে কতগুলি দেশ মানে যুক্ত আছে, 196টি দেশ আছে। ঠিক আছে, সদস্য দেশ হচ্ছে 196টি। মাথায় রাখবে, এগুলো সদস্য দেশগুলো দিয়ে দেয়, 196টি সদস্য দেশ। চলো নেক্সট কোশ্চেনে যাই। আদিত্য L1 হলো সূর্য অধ্যয়নের জন্য ভারতের প্রথম অভিযান। এই L1-এর পূর্ণরূপ কি? এই L1-এর ফুল ফর্ম কি এটা বলতে চেয়েছে এখানে। উত্তর করো তোমরা সবাই। এটার উত্তর হবে 7-এর বি। ঠিক আছে, ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট 1। ঠিক আছে, ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট 1। যদি বলা হয় এটি মানে কবে উৎক্ষেপণ করা হয়েছিল, আমাদের ভারত থেকে কবে উৎক্ষেপণ করা হয়েছিল? 2 সেপ্টেম্বর 2023-এ, 2 সেপ্টেম্বর 2023-এ উৎক্ষেপণ করা হয়েছিল। ঠিক আছে, আর এটা ইসরো দ্বারা পাঠানো হয়েছিল, ইসরো দ্বারা পাঠানো হয়েছিল, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর ফুল ফর্ম। চলো পরবর্তী কোশ্চেনে যাই। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে 3টি দ্বিশতক করা প্রথম ব্যাটসম্যানকে, মানে 3টি ডবল সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যানকে, ওয়ান ডেতে প্রথম মানে 3টে ডবল সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যানকে? সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহবাগ, বিরাট কোহলি না রোহিত শর্মা? উত্তর করার চেষ্টা করো তোমরা সবাই। এটার উত্তর কী হবে? এটার উত্তর তোমরা অনেকেই জানো, এটার উত্তর হবে অপশান ডি, রোহিত শর্মা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। নিম্নলিখিত আন্দোলনগুলির মধ্যে কোনটি লবণ সত্যাগ্রহে পরিচিত? কোনটি লবণ সত্যাগ্রহে পরিচিত? ভারত ছাড়ো আন্দোলন, অসহযোগ আন্দোলন, ভারতীয় স্বশাসন আন্দোলন না আইন অমান্য আন্দোলন? উত্তর করো তোমরা সবাই। এটার উত্তর হবে অপশান ডি, আইন অমান্য আন্দোলন। ঠিক আছে, এই আন্দোলন কবে হয়েছিল যদি বলা হয়? 1930 সালে হয়েছিল, 1930 সালে হয়েছিল। ঠিক আছে, এটি হচ্ছে 24 দিনের আন্দোলন, 24 দিনই আন্দোলনটি চলেছিল, 24 দিন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। লন্ডনে অনুষ্ঠিত প্রথম গোল টেবিল সম্মেলনের সময় প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? এই লন্ডনে অনুষ্ঠিত প্রথম গোল টেবিলের সম্মেলনের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিল? প্রথম গোল টেবিল যদি বলা হয়, প্রথম গোল টেবিল মানে কবে হয়েছিল? প্রথম গোল টেবিল হয়েছিল 1930। এই 1930-এর সময় ব্রিটিশের প্রধানমন্ত্রী কে ছিল? এটার উত্তর হবে অপশান ডি, র্যামসে ম্যাকডোনাল্ড। ঠিক আছে, র্যামসে ম্যাকডোনাল্ড ছিল। আর যদি বলে কংগ্রেসের দ্বিতীয় বৈঠকে কে গেছিল? কংগ্রেসের দ্বিতীয় বৈঠকে গেছিল গান্ধীজি গেছিল। ঠিক আছে, মাথায় রেখো তোমরা, 1931 সালে। চলো নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত কোন ঘটনার পূর্বে গান্ধী আরোহণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? কোন ঘটনার আগে গান্ধী আরোহণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? তৃতীয় গোল টেবিল সম্মেলন, প্রথম গোল টেবিল সম্মেলন, দ্বিতীয় গোল টেবিল সম্মেলন না কংগ্রেসের লখনৌ অধিবেশন? 11 নম্বর কোশ্চেন উত্তর করো তোমরা সবাই। এটার উত্তর হবে অপশান সি, দ্বিতীয় গোল টেবিল সম্মেলনে। ঠিক আছে, গান্ধী আরোহণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। যদি বলে গান্ধী আরোহণ চুক্তি কবে হয়েছিল, এটা পরীক্ষার জন্য মানে অনেকবারই দেয় পরীক্ষায়। এটা হচ্ছে 5 মার্চ 1931-এর দিকে। ঠিক আছে, 1931 সালে, 5 মার্চ 1931 সালে হয়েছিল। চলো নেক্সট কোশ্চেন। পুনা চুক্তিতে কারা কারা স্বাক্ষর করেছিলেন? এই পুনা চুক্তি হয়েছিল, এই পুনা চুক্তিতে কে কে স্বাক্ষর করেছিল? যদি বলা হয় পুনা চুক্তি, এটা পুনা চুক্তি কবে হয়েছিল? এই পুনা চুক্তি হয়েছিল 24 সেপ্টেম্বর 1932-এ। 24 সেপ্টেম্বর 1932-এ পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কার কার মধ্যে হয়েছিল? এটার উত্তর হবে মহাত্মা গান্ধী আর বি আর আম্বেদকর, অপশান বি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। যখন ক্যাবিনেট মিশন ভারতে এসেছিলেন তখন ইংল্যান্ডের কোন রাজনৈতিক দল ক্ষমতায় ছিল? ক্যাবিনেট মিশন যখন ভারতে এসেছিল তখন ইংল্যান্ডের কোন রাজনৈতিক দল ক্ষমতায় ছিল? উত্তর করো তোমরা সবাই। কনজারভেটিভ পার্টি, ডেমোক্রেটিক পার্টি না লিবারেল পার্টি না লেবার পার্টি? যদি বলা হয় ক্যাবিনেট মিশন, ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে কবে? ক্যাবিনেট মিশন এসেছিল 24 মার্চ 1946-এ, 24 মার্চ 1946-এ ভারতে এসেছিল। ঠিক আছে, আর এর রিপোর্ট কবে পেশ করেছিল যদি বলা হয়? রিপোর্ট পেশ করেছিল 16 মে। এটা আমি আগেও করিয়েছি, 16 মে 1946-এ রিপোর্ট পেশ করেছিল। এটার উত্তর কী হবে তাহলে? এর উত্তর হবে অপশান লেবার পার্টি হবে। ঠিক আছে, অপশান ডি, লেবার পার্টির উত্তর। আর তখনকার যদি প্রধানমন্ত্রী বলা হয়, তখনকার প্রধানমন্ত্রী কে ছিল ব্রিটিশদের? তখন ব্রিটিশদের প্রধান ছিল হচ্ছে ক্লিমেন্ট এটলি। ঠিক আছে, আর যদি বলে ক্যাবিনেট, এই ক্যাবিনেট মিশনের নেতৃত্ব কে দিয়েছিল? ক্যাবিনেট মিশনের নেতৃত্ব দিয়েছিল পেথিক লরেন্স। ঠিক আছে, কতজন এসেছিল? এসেছিল 3 জন টোটাল, পেথিক লরেন্স আর এভি আলেকজান্ডার আর হচ্ছে আরেকজন এসেছে স্ট্র্যাফোর্ড কিপস। এই 3 জন এসেছিল। ঠিক আছে, আর এই পেথিক লরেন্সই আমাদের ভারত সচিব হয়, প্রথম ভারত সচিব পেথিক লরেন্স। মাথায় রেখো তোমরা এগুলো। চলো নেক্সট কোশ্চেনে যাই। ভারতে কী ধরনের রাজনৈতিক দল ব্যবস্থা প্রচলিত আছে? এই ভারতে কী ধরনের রাজনৈতিক দল ব্যবস্থা প্রচলিত আছে? দ্বিদলীয় ব্যবস্থা, বহুদলীয় ব্যবস্থা, একদলীয় ব্যবস্থা না 3 দলীয় ব্যবস্থা? উত্তর করো। আমাদের ভারতে রাজনৈতিক দল ব্যবস্থা প্রচলিত আছে বহুদলীয় ব্যবস্থা। ঠিক আছে, মানে যে সে মানে রাজনৈতিক দল খুলতে পারবে, তুমিও পারলে খুলতে পারবে। ঠিক আছে, 14 নম্বর কোশ্চেনের অপশন হবে বি। ঠিক
ঠিক আছে। যদি বলে বহুদলীয় ব্যবস্থা, বহুদলীয় ব্যবস্থার উদাহরণ যেমন হচ্ছে জাপান, ফ্রান্স, জার্মানি, ঠিক আছে, এগুলো হচ্ছে বহুদলীয় ব্যবস্থা। আর যদি দ্বিদলীয় ব্যবস্থা যদি বলা হয়, দ্বিদলীয় ব্যবস্থা হচ্ছে যেমন ইউএসএ, তারপরে হচ্ছে ইংল্যান্ড, এগুলো হচ্ছে, তারপর অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া হচ্ছে দ্বিদলীয় ব্যবস্থা। আর যদি একদলীয় ব্যবস্থা যদি বলা হয়, খালি একটাই পার্টি ওখানে যেখানে আছে, যেমন রাশিয়া, যেমন একটা উদাহরণ, রাশিয়া, তারপরে চীন, এখানে একদলীয় ব্যবস্থা আছে। চীন, এই বড় বড় কান্ট্রিতে একদলীয় ব্যবস্থা আছে। চলো নেক্সট কোশ্চেন। ভারতের প্রথম কমিউনিস্ট সরকার কোন রাজ্যে গঠিত হয়েছিল? ভারতের প্রথম কমিউনিস্ট সরকার কোন রাজ্যে গঠিত হয়েছিল? পশ্চিমবঙ্গ, সিকিম, কেরালা না ত্রিপুরা? তোমরা অবশ্যই, আর পিডিএফটি পাওয়ার জন্য তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আর যারা যারা মানে ক্লাসটি নতুন করছো, চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে ক্লাসটা করো। 15 নম্বর কোশ্চেন উত্তর করো। এই কমিউনিস্ট সরকার কোন মানে প্রথম হয়েছিল? অপশন সি, কেরলা রাজ্যে। ঠিক আছে, মানে কত সালে হয়েছিল যদি বলা হয়, কোন রাজ্যে প্রথম গঠিত হয়েছিল আর কত সালে হয়েছিল? হয়েছিল 1957 সালে। ঠিক আছে, 1957 সালে গঠিত হয়েছিল। চলো নেক্সট কোশ্চেনে যাই। নিম্নলিখিতদের মধ্যে কে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন? স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন কে করেছিলেন? কে কামরাজ, রাজা গোপালাচারী, সর্দার বল্লভভাই প্যাটেল, মোরারজি দেশাই? উত্তর করার চেষ্টা করো তোমরা। এটার উত্তর হবে অপশন সি, সর্দার বল্লভভাই প্যাটেল। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল। যদি বলা হয় স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী, যদি বলা হয় স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী, তাহলে কে হবে? উত্তর করো তোমরা। তাহলে হবে বলদেব সিং। ঠিক আছে, বলদেব সিং। আর বর্তমানে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী কে আছে? রাজনাথ সিং আছে বর্তমান। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কিলিমাঞ্জারো এর কোন দেশে অবস্থিত? এই আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কিলিমাঞ্জারো এটি কোন দেশে অবস্থিত? তানজানিয়া, নাইজেরিয়া, ঘানা না দক্ষিণ আফ্রিকা? উত্তর করো তোমরা সবাই। 17 নম্বর কোশ্চেনের এর উত্তর হবে অপশান এ, তানজানিয়াতে অবস্থিত। ঠিক আছে, যদি বলে এর রাজধানী কোথায়? এর রাজধানী কী হবে? এর রাজধানী হচ্ছে ডোডোমাতে। ডোডোমা এর রাজধানী। ঠিক আছে, ডোডোমা। আর যদি বলে বিশ্বের সর্বোচ্চ, মানে বিশ্বে, এটা তো আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যদি বলে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, মাউন্ট এভারেস্ট। মনে রেখো তোমরা। 8,848 মিটার এর উচ্চতা, 8848। ঠিক আছে, নেপালে অবস্থিত, নেপালে। আর দ্বিতীয় বৃহত্তম যদি বলে তাহলে কী হবে? দ্বিতীয় বৃহত্তম হচ্ছে একাঙ্কাগুয়া। ঠিক আছে, এটা আর্জেন্টিনাতে অবস্থিত। একাঙ্কাগুয়া হচ্ছে দ্বিতীয় বৃহত্তম। ঠিক আছে, একাঙ্কাগুয়া আর্জেন্টিনাতে অবস্থিত। চলো নেক্সট কোশ্চেনে যাই। 49তম সমান্তরাল হলো কোন দুই দেশের মধ্যবর্তী সীমারেখা? এই 49তম সমান্তরাল হলো কোন দুই দেশের মধ্যবর্তী সীমারেখা? উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা না ভারত, পাকিস্তান? উত্তর করো তোমরা সবাই। এই কোশ্চেনটা বেশ ভালো কোশ্চেন। 49 যদি বলা হয় তাহলে হবে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডাতে। ঠিক আছে, অপশান নাম্বার সি। আর যদি আমাদের 38তম প্যারালাল, এই 38তম প্যারালাল মানে কোন দুই দেশের মধ্যে যুক্ত? 38তম যদি প্যারালাল বলে তাহলে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। পরীক্ষায় বহুবার দিয়েছে, বহুবার। উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া 38তম প্যারালাল। ঠিক আছে, আর যদি 17তম যদি প্যারালাল বলে, ঠিক আছে, 17 নম্বর প্যারালাল যদি বলা হয় তাহলে উত্তর ভিয়েতনাম, দক্ষিণ ভিয়েতনাম। ঠিক আছে, 17 নম্বর উত্তর ভিয়েতনাম, দক্ষিণ ভিয়েতনাম। মনে থাকবে তোমাদের। আর যদি ফ্রান্স, জার্মানি, এখানে অপশন আছে। ফ্রান্স জার্মানিতে হচ্ছে কি ম্যাগনট লাইন আছে। ঠিক আছে, ম্যাগনট লাইন ফ্রান্স জার্মানিতে। মাথায় রেখো তোমরা সবাই। চলো নেক্সট কোশ্চেনে যাই। মানচিত্রের অধ্যয়নকে কি বলা হয়? এই মানচিত্রের অধ্যয়নকে কি বলা হয়? উত্তর করো তোমার সাথে। ক্যালিগ্রাফি, জিওগ্রাফি, জিওলজি না কার্টোগ্রাফি? এটার উত্তর হবে অপশান, এটা কার্টোগ্রাফি উত্তর হবে, অপশান ডি। ঠিক আছে, যদি বলা হয় জলবায়ু, জলবায়ুর অধ্যয়নকে কি বলা হয়? এই জলবায়ুর অধ্যয়নকে বলা হয় ক্লাইমাটোলজি। ঠিক আছে, ক্লাইমেটোলজি জলবায়ুর অধ্যয়নকে বলা হয়। মাথায় রেখো তোমরা সবাই। চলো নেক্সট কোশ্চেনে যাই। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি তার সীমান্ত ভাগ করে না বাংলাদেশের সাথে? মানে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন মানে রাজ্য বাংলাদেশের সাথে সীমান্ত ভাগ করে না? মণিপুর, মিজোরাম, ত্রিপুরা না মেঘালয়? 20 নম্বর কোশ্চেনের উত্তর করো তোমরা সবাই। যদি বলা হয় মিজোরাম, মিজোরাম হচ্ছে বাংলাদেশের সীমান্ত ভাগ করে। ত্রিপুরা, হ্যাঁ ত্রিপুরার সাথেও ভাগ আছে। মেঘালয়ের সাথেও ভাগ আছে। তাহলে এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে মণিপুর। ঠিক আছে, মণিপুর ভাগ করে না। ঠিক আছে, মণিপুর ভাগ করে না। আর যদি বলে বাংলাদেশের সাথে সবচেয়ে মানে কোন রাজ্যের সাথে বেশি দীর্ঘ বিস্তৃত মানে জুড়ে আছে, যদি বলা হয় ভারতের সাথে আছে, মানে ওয়েস্ট বেঙ্গলের সাথে আছে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের সাথে 2217 কিমি মানে সীমান্ত স্পর্শ করে আছে। ঠিক আছে, 2217 কিমি সবচেয়ে বেশি। ঠিক আছে, 2217 কিমি, তা মাথায় রেখো। চলো নেক্সট কোশ্চেনে যাই। মুদ্রাস্ফীতির প্রেক্ষাপটে সিপিআইয়ের পূর্ণরূপ কী? এই সিপিআইয়ের ফুল ফর্ম কী? এটা আমি আগেও করিয়েছি তোমাদের। ক্লাস যদি করে থাকো তাহলে তোমরা অবশ্যই বলতে পারবে।
21 নম্বর কোশ্চেনের উত্তর করো। এর উত্তর হবে অপশান এ, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। আর যদি বলে দাও, আর যদি বলে ডাব্লুপিএল, এই ডাব্লুপিএল ফুল ফর্ম কি? এই ডাব্লুপিএল এর ফুল ফর্ম হচ্ছে হোলসেল প্রাইস ইন্ডেক্স। ঠিক আছে, এটা পরীক্ষায় অনেকবার দিয়েছে, হোলসেল প্রাইস ইন্ডেক্স। চলো নেক্সট কোশ্চেনে যাই। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের আর্থিক বাজেটের অন্তর্ভুক্ত নয়? এই ভারতের আর্থিক বাজেটের অন্তর্ভুক্ত নয় কোনটি? ক্রেডিট কন্ট্রোল, প্রাইমারি ডিফিক্ট, ফিসকাল ডিফিক্ট, না রেভিনিউ ডিফিক্ট? উত্তর করো তোমরা সবাই। এর উত্তর হবে অপশান এ, ক্রেডিট কন্ট্রোল। ঠিক আছে, এটি হচ্ছে ভারতের আর্থিক বাজেটের অন্তর্ভুক্ত নয়। চলো নেক্সট কোশ্চেনে যাই। 2022-23 সালের কেন্দ্রীয় বাজেট অনুযায়ী পিএম গতিশক্তির অধীনে অর্থনৈতিক প্রবৃদ্ধির 7টি চালিকা শক্তির মধ্যে নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত নেই? প্রবৃদ্ধির 7টি চালিকা শক্তির মধ্যে নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত নয়? বন্দর, রাস্তা, রেলওয়ে, না যোগাযোগ? 23 নম্বর কোশ্চেনের উত্তর করো। এর উত্তর হবে অপশান ডি, যোগাযোগ বা কমিউনিকেশন। ঠিক আছে, যদি বলে এই পরিকল্পনা কবে চালু হয়েছিল, কবে? এটি হচ্ছে 13ই অক্টোবর 2021 সালে এই পরিকল্পনা হয়েছিল। 2021 সালে, 2021 সালে পরিকল্পনা হয়েছিল। চলো নেক্সট কোশ্চেনে যাই। ভারতে নির্মিত প্রথম কম্পিউটারের নাম কি? ভারতে নির্মিত প্রথম কম্পিউটারের নাম কি? আর্যভট্ট, সিদ্ধার্থ, অশোক, না বুদ্ধ? 24 নম্বর কোশ্চেনের উত্তর করো। এর উত্তর হবে অপশান বি, সিদ্ধার্থ। ভারতে নির্মিত প্রথম কম্পিউটার নাম হচ্ছে সিদ্ধার্থ। এটি কত সালে নির্মিত হয়েছিল? এটি হচ্ছে 1986 সালে এটি প্রতিষ্ঠা হয়েছিল। 1986 সালে এটি তৈরি করা হয়েছিল। ঠিক আছে, আর যদি বলে কিসের জন্য, প্রথম কিসের জন্য এটি তৈরি হয়েছিল? এটা তৈরি হয়েছিল বেঙ্গালুরু পোস্ট অফিসের জন্য এটা বানানো হয়েছিল। ঠিক আছে, এই বেঙ্গালুরু পোস্ট অফিসের জন্য এটি বানানো হয়েছিল। আর যদি বলে আমাদের ভারতের প্রথম সুপার কম্পিউটার কোনটি, ভারত দ্বারা যেটি নির্মিত, ঠিক আছে, তাহলে হবে পরম 8000। ঠিক আছে, এটা আগেও আমি ক্লাসে করেছি। পরম 8000 ভারতের প্রথম সুপার কম্পিউটার। ঠিক আছে, আর যদি বলে এটা 1951 সালে প্রতিষ্ঠা হয়েছিল, 1951 দিকে। চলো পরবর্তী কোশ্চেনে যাই। নিচের পুরস্কার গুলোর মধ্যে কোনটি শুধুমাত্র সঙ্গীতের সাথে সম্পর্কিত? এই নিচের পুরস্কারগুলির মধ্যে কোনটি শুধুমাত্র সঙ্গীতের সাথে সম্পর্কিত? কোনটি? ঠাকুর, অস্কার, ক্যান্স, না গ্রামি? উত্তর করো তোমার সবাই 25 নম্বর কোশ্চেনের। এটার উত্তর হবে অপশান ডি, গ্রামি। গ্রামি পুরস্কার। ঠিক আছে, এই গ্রামি পুরস্কার হচ্ছে আমাদের সংস্কৃতের গ্রামি পুরস্কার হচ্ছে আমাদের সঙ্গীতের অস্কার বলা হয়। ঠিক আছে, সঙ্গীতের অস্কার বলা হয় গ্রামি পুরস্কারকে। যদি বলে প্রথম কবে দেওয়া হয়েছিল, প্রথম 1995 সালে দেওয়া হয়েছিল। 1995 সালে, 1995 সালে দেওয়া হয়েছিল। আর যদি বলে প্রথম গ্র্যামি পুরস্কার কে পেয়েছিল? প্রথম গ্র্যামি পুরস্কার পেয়েছিল রবি শঙ্কর। ঠিক আছে, পণ্ডিত রবি শঙ্কর পেয়েছিল, পণ্ডিত রবি শঙ্কর। আর যদি বলে প্রথম মহিলা গ্র্যামি পুরস্কার কে পেয়েছিল? প্রথম মহিলা যদি গ্র্যামি পুরস্কার বলে তবে তানভি সাহা 2010 সালে পেয়েছিল। তানভি সাহা পেয়েছিল 2010 সালে। মাথায় রেখো তোমরা। ঠিক আছে, আর এই ট্যাগোর বা ঠাকুর এটা কিসের জন্য দেওয়া হয়? এটা সংস্কৃতিকের জন্য দেওয়া হয়, সাংস্কৃতিক। আর অস্কার তোমরা সবাই জানো, অস্কার হচ্ছে চলচ্চিত্রের জন্য দেওয়া হয় অস্কার। চলো নেক্সট কোশ্চেনে যাই। এফএও হলো একটি বিশেষায়িত সংস্থা যা জাতিসংঘের পক্ষে কাজ করে। এর পূর্ণরূপ কি? এই এফএও এর পূর্ণরূপ কি? কৃষি সংস্থার জন্য তহবিল, খাদ্য কৃষি সংস্থা, বিদেশি বিমান চলাচল সংস্থা, না বিদেশি কৃষি সংস্থা? উত্তর করো তোমরা সবাই 26 নম্বর কোশ্চেনের। এটার উত্তর কী হবে? এফও এটা হচ্ছে খাদ্য কৃষি সংস্থা। ঠিক আছে, যদি বলে এফও এর হচ্ছে সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর রোমে অবস্থিত, রোমে। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর সদর দপ্তর হচ্ছে রোমে অবস্থিত। এটি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল এই এফএও? এটা হচ্ছে 16ই অক্টোবর 1945-এর দিকে প্রতিষ্ঠা হয়েছিল, 1945-এর দিকে। ঠিক আছে, চলো। আর এই 16ই অক্টোবরকে ইন্টারন্যাশনাল ফুড ডে পালন করা হয়, তোমরা সবাই জানো। ইন্টারন্যাশনাল ফুড ডে পালন করা হয় 16ই অক্টোবরের, প্রতিষ্ঠা হয়েছিল তার জন্যই ইন্টারন্যাশনাল ফুড ডে পালন করা হয়। নেক্সট কোশ্চেনে যাই। ধুমাল নৃত্যশৈলী ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে সম্পর্কিত? এই ধুমাল নৃত্যশৈলী ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে সম্পর্কিত? তোমরা সবাই উত্তর করো। চণ্ডীগড়, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, না হরিয়ানা? এটার উত্তর কী হবে? এই ধুমাল হচ্ছে পাঞ্জাবের হচ্ছে নৃত্যশৈলী। যদি বলে পাঞ্জাব, হ্যাঁ, পাঞ্জাবের হচ্ছে গিয়ে যদি নৃত্যশৈলী বলে তাহলে কী কী হবে? পাঞ্জাবে যেমন গিদ্দা, ভাংড়া, ধামান, ঢাপ, ঠিক আছে, এগুলো হচ্ছে গিয়ে পাঞ্জাবের। আর হরিয়ানা হচ্ছে ধমাল, ধমাল। ঠিক আছে, ধমাল, এটা মাথায় রেখো তোমরা, হরিয়ানার ধমাল। আর পাঞ্জাবে হচ্ছে গিড্ডা, ভাংড়া, ধমান,
তবে ঢাপ। চলো নেক্সট কোশ্চেনে যাই। নিচের কোনটি একটি নৃত্যনাট্য? এই নিচের কোনটি একটি নৃত্যনাট্য? ঠিক আছে, মানে নৃত্য বা নাট্য কোনটি? নৃত্যনাট্য দুটোই। কত্থক, মণিপুরি, ওড়িশা না কথাকলি? 28 নম্বর কোশ্চেনের উত্তর করো তোমরা সবাই। এর উত্তর হবে অপশান ডি, কথাকলি। এটি নৃত্যনাট্য হচ্ছে কথাকলি। যদি বলে কথাকলি, এটা কোথাকার নৃত্য? এটা তোমরা সবাই জানো, এটা কেরলের নৃত্য। এটা কেরলের নৃত্য, কথাকলি। আর যদি বলা হয় এই মানে এই নৃত্যটা যেখানে পরিবেশন করা হয় ওই থিয়েটারকে আমরা কী বলা হয়? এই থিয়েটারকে কী বলা হয়? এই থিয়েটারকে বলা হয় কোট্টাম পালাম। ঠিক আছে, কোট্টাম পালাম এই থিয়েটারকে বলা হয়। আর এই কথাকলি মানে নৃত্যটা পরিবেশন করা হয়, এই নৃত্য নায়ককে যদি বলা হয়, নায়ককে কী বলা হয়? এই নৃত্যের নায়ককে বলা হয় পাচা। ঠিক আছে, পাচা বলা হয়, ওদের ভাষায় পাচা বলা হয়। আর ভিলেনকে বলা হয় কাথি। ঠিক আছে, বা খলনায়ক। ভিলেনকে বলা হয় কাথি। মাথায় রেখো তোমরা, এগুলো পরীক্ষায় এখন খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তুলে ধরছে। তোমরা পরীক্ষা দিতে গেলেই তোমরা বুঝতে পারবে যে কীরকম টাইপের কোশ্চেন ধরছে। চলো পরবর্তী কোশ্চেনে যাই। নিচের কোন জাতীয় উদ্যানটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান পেয়েছে? নিচের কোন জাতীয় উদ্যানটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান পেয়েছে বা যুক্ত আছে? পেরিয়ার জাতীয় উদ্যান, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, দুধওয়া জাতীয় উদ্যান না জিম করবেট জাতীয় উদ্যান? উত্তর করো তোমরা সবাই 29 নম্বর কোশ্চেনের। এর উত্তর হবে অপশান বি, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। ঠিক আছে, ওটা 1985 সালে এটা মানে ইউনেস্কোর অন্তর্ভুক্ত হয়, 1985-এর দিকে। ঠিক আছে, আর আমাদের সুন্দরবনও আমাদের ইউনেস্কোর মধ্যে অন্তর্ভুক্ত, ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবন। এটা হচ্ছে 1987-এর দিকে এটা হচ্ছে অন্তর্ভুক্ত হয়েছে, 1987 সালে সুন্দরবন। ঠিক আছে, এই পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? পেরিয়ার কেরালে অবস্থিত। পেরিয়ার। দুধওয়া কোথায় অবস্থিত? দুধওয়া হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত, দুধওয়া। ঠিক আছে, এগুলো মাথায় রেখো তোমরা। চলো নেক্সট কোশ্চেনে যাই। নিম্নলিখিত দেশগুলোর মধ্যে কোনটি ব্রিক্স এর সদস্য নয়? এই ব্রিক্সের সদস্য নয় কোনটি? দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ব্রাজিল না ভারত? 30 নম্বর কোশ্চেন উত্তর করো। আর অবশ্যই তোমরা জানাবে যে 40খানা কোশ্চেন আছে, তার মধ্যে কে কতগুলো করতে পারলে। ঠিক আছে, 40-এর মধ্যে কার কতগুলো হলো। তাহলে এটার উত্তর কী হবে যদি বলা হয়? এটার উত্তর হবে অপশান বি, শ্রীলঙ্কা। ঠিক আছে, যদি বলে ব্রিক্স, এই ব্রিক্সের এখন বর্তমান দেশ কটি আছে? বর্তমানে একটা নতুন দেশ যুক্ত হয়েছে, ওই নতুন দেশটার নামও বলো, আর ব্রিক্সের এখন বর্তমান দেশ কটি আছে? ব্রিক্সের এখন বর্তমান দেশ আছে 11টি দেশ আছে। ঠিক আছে, 11টি সদস্য দেশ। আর বর্তমানে যুক্ত হয়েছে আমাদের ভিয়েতনাম, সরি ভিয়েতনাম না, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া বর্তমানে যুক্ত হয়েছে। ঠিক আছে, ইন্দোনেশিয়া বর্তমানে যুক্ত হয়েছে। আর যদি বলে 2024 সালে যে বৈঠকটি হয়েছিল, এই 2024 সালে বৈঠক কোথায় হয়েছিল যদি বলা হয় তাহলে কী হবে? এই 2024 সালে বৈঠক হয়েছিল রাশিয়াতে। ঠিক আছে, রাশিয়াতে। এই রাশিয়াতে মানে বৈঠক হয়ে 5টা নতুন মানে সদস্য দেশ যুক্ত হয়েছিল। ঠিক আছে, 5টা নতুন সদস্য দেশ যুক্ত হয়েছিল। আগে সদস্য দেশ ছিল 5টা। ঠিক আছে, বর্তমানে 5টা দেশ যুক্ত হয়ে তারপর আবার পরবর্তীতে একটা দেশ যুক্ত হয়েছে। বর্তমানে এখন 11খানা সদস্য দেশ। মনে থাকবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। ভারতের দ্বিতীয় চন্দ্রযান 2-এ কয়টি পেলোড বহন করা হয়েছিল? এই চন্দ্রযান 2-এ কয়টি পেলোড বহন করা হয়েছিল? উত্তর করো তোমরা সবাই 31 নম্বর কোশ্চেনের। এর উত্তর হবে অপশান সি, 13টি পেলোড বহন করা হয়েছিল। চলো নেক্সট কোশ্চেনে যাই। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন কোন সালে প্রতিষ্ঠা হয়েছিল? বা সিবিআই, এই সিবিআই কোন সালে প্রতিষ্ঠা হয়েছিল? 32 নম্বর কোশ্চেনের উত্তর করো। এর উত্তর হবে অপশান বি, 1963 সালের প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, যদি বলে হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে। নিউ দিল্লিতে এর হেডকোয়ার্টার অবস্থিত। যদি বলে প্রথমে ডাইরেক্টর বা প্রথম মানে নির্দেশক কে ছিল? প্রথম ডাইরেক্টর ছিল হচ্ছে ডিপি কোহলি, প্রথম ডাইরেক্টর। এই সিবিআইয়ের প্রথম ডাইরেক্টর ছিল ডিপি কোহলি। আর বর্তমানে ডাইরেক্টর কে আছে? বর্তমানে আছে মানে প্রবীণ সুদ আছে, এখনো মানে পাল্টায়নি। বর্তমানে আছে প্রবীণ সুদ। তো তোমরা একবার চেক করে নাও যে বর্তমান কে আছে। আমি যতদূর জানি যে প্রবীণ সুদ আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। 1919 সালের ফেব্রুয়ারি মাসের সত্যাগ্রহ সভা প্রতিষ্ঠিত হয়েছিল কার দ্বারা? এই 1919 সালের ফেব্রুয়ারি মাসে যে সত্যাগ্রহ সভাটি হয়েছিল, এটি কার দ্বারা এটি হয়েছিল? খান আব্দুল গফ্ফর খান, মতিলাল নেহরু, সুভাষচন্দ্র বসু না মোহনদাস করমচাঁদ গান্ধী? 33 নম্বর কোশ্চেনের উত্তর করো তোমরা সবাই। এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান ডি, মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে এই সত্যাগ্রহ সভা প্রতিষ্ঠা হয়েছিল। যদি বলে প্রথমবার সত্যাগ্রহ মানে কবে ব্যবহার করা হয়েছিল? এই সত্যাগ্রহ প্রথমবার কবে ব্যবহার করা হয়েছিল যদি বলা হয়, মানে অল ওভার মানে পুরো একদম বিশ্বতে বলছে, ওয়ার্ল্ডে প্রয়োগ করা হয়েছিল 1906 সালে সাউথ আফ্রিকাতে হয়েছিল। ঠিক আছে, সাউথ আফ্রিকা। এই সত্যাগ্রহ মানে প্রথমবার ব্যবহার করা হয়েছিল সাউথ আফ্রিকাতে। ঠিক আছে, এই গান্ধীজি এখানে ব্যবহার করেছিল, গান্ধীজি।
ঠিক আছে, দক্ষিণ আফ্রিকায় প্রথমবার হয়েছিল। আর যদি বলে ভারতে প্রথমবার কবে হয়েছিল, এই সত্যাগ্রহ প্রথমবার ব্যবহার করেছিল ভারতে প্রথমবার কবে, ভারতে যদি বলা হয় 1917-তে। 1917 সালে চম্পারণ যখন হয়, চম্পারণ আন্দোলনের সময় প্রথমবার ব্যবহার করা হয়েছিল। ঠিক আছে, বিহারের চম্পারণ। চলো নেক্সট কোশ্চেনে যাই। খিলাফত আন্দোলন শুরু হয়েছিল কোথায়? খিলাফত আন্দোলন শুরু হয়েছিল প্রথম কোথায়? ইরান, জার্মানি, ইসরায়েল না তুরস্ক? 34 নম্বর কোশ্চেন উত্তর করো তোমরা। এটার উত্তর কী হবে? এর উত্তর হবে অপশান ডি, তুরস্ক বা তুর্কি। ঠিক আছে। আর যদি ভারতে কবে চলেছিল? ভারতে চলেছিল নভেম্বর 1919-এর দিকে। খিলাফত আন্দোলন হয়েছে নভেম্বর 1919-এর দিকে। আর যদি বলে খিলাফত আন্দোলন কারা চালিয়েছিল, ভারতে চালিয়েছিল মোহাম্মদ আলী আর হচ্ছে গিয়ে সৈকত আলী। ঠিক আছে, এই দুই ভাই চালিয়েছিল, মোহাম্মদ আলী আর সৈকত আলী। মাথায় রেখো তোমরা সবাই, মোহাম্মদ আলী আর সৈকত আলী এই দুজন চালিয়েছিল ভারতে খিলাফত আন্দোলন। চলো নেক্সট কোশ্চেনে যাই। নিম্নলিখিত বছরগুলির মধ্যে কোনটিতে ভারতীয় পতাকা আইন কার্যকর হয়েছিল? এই ভারতীয় পতাকার আইন কার্যকর হয়েছিল কোন বছর? 2014, 1950, 1975 না 2002? 35 নম্বর কোশ্চেন উত্তর করো তোমরা সবাই। এটার উত্তর হবে অপশন ডি, 2002 সালে। ঠিক আছে। যদি বলে কার প্রচেষ্টায় হয়েছিল এই আইনত কার্যকর হয়েছিল, এটি কার প্রচেষ্টায়? এটা হচ্ছে নবীন জিন্দালের প্রচেষ্টায়, জিন্দাল। চলো পরবর্তী কোশ্চেন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারত সরকারের সাংবিধানিক সংস্থা নয়? এটা আগেও একবার কোশ্চেনটা হয়েছে, এটা রিপিটেড হয়ে গেছে, তোমরা তা উত্তর করার চেষ্টা করো। ভারত সরকারের সাংবিধানিক সংস্থা নয় কোনটি? এর উত্তর হবে অপশন ডি, নীতি আয়োগ। ঠিক আছে, 2015 সালে এটি গঠিত হয়েছিল, 2015 সালে 1 জানুয়ারি 2015 সালে। আর এর নীতি আয়োগের আগের নাম ছিল যোজনা কমিশন। ঠিক আছে, যোজনা কমিশনের নাম ছিল 1950 সালে যেটি গঠিত হয়েছিল। আর এর সভাপতি যদি বলা হয়, সভাপতি করা হচ্ছে প্রধানমন্ত্রী। ঠিক আছে, সভাপতি করে প্রধানমন্ত্রী। আর যদি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি, এটা কত নম্বর ধারায় আছে যদি বলা হয়? এটা হচ্ছে 315 থেকে 323 নম্বর ধারায় এর কথা আছে, 323 নম্বর ধারায়। আর নির্বাচন কমিশনের মানে কত নম্বর ধারা আছে নির্বাচন কমিশন? উত্তর করার চেষ্টা করো তোমার। নির্বাচন কমিশনের কথা আছে 324 থেকে 329 নম্বর ধারায়, 324 থেকে 329 নম্বর ধারায়। এগুলো পরীক্ষায় অনেকবার দেয়। আর সিএজি, কম্পিউটার এবং অডিটর জেনারেল বা সিএজি, এটা কত নম্বর ধারায় আছে যদি বলা হয়? সংবিধানের কত নম্বর ধারায় আছে এটিতে বলা হয়েছে 148 নম্বর ধারায় বলা আছে। ঠিক আছে, আমি যে ধারাগুলো লিখে দিলাম এর মধ্যে পরীক্ষায় আসতে পারে তোমাদের। ঠিক আছে, ভালো করে দেখে যাও বা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। চলো নেক্সট কোশ্চেনে যাই। রাজ্য পুনর্গঠন কমিশন কবে প্রতিষ্ঠা হয়েছিল? এই রাজ্য পুনর্গঠন কমিশন কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1953, 1951, 1950 না 1952? 37 নম্বর কোশ্চেন উত্তর করো। এটার উত্তর হবে অপশান এ, 1953 সালে এই রাজ্য পুনর্গঠন কমিশন এটি প্রতিষ্ঠিত হয়েছিল। যদি বলা হয় এর অধ্যক্ষ কে করেছিল? এর অধ্যক্ষ ছিল হচ্ছে ফজল আলী। ঠিক আছে, এর অধ্যক্ষ ছিল ফজল আলী। বর্তমান তিনজনের সদস্য ছিল, তখন এর 3জন সদস্য ছিল, একজন অধ্যক্ষ ছিল আর 2জন সদস্য ছিল। ঠিক আছে, এই একজন অধ্যক্ষ কিনেছিল ফজল আলী। ঠিক আছে, ফজল আলী হচ্ছে অধ্যক্ষ ছিল, আর দুটো সদস্য ছিল হচ্ছে এইচ.এন. কুঞ্জরু আর হচ্ছে কে.এম. পানিক্কার, বা হৃদয়নাথ কুঞ্জরু আর কে.এম. পানিক্কার ছিল। ঠিক আছে, এই রিপোর্ট হচ্ছে কবে হয়েছিল যদি বলা হয়? এই রিপোর্ট পেশ হয়েছিল 1955 দিকে, 1955 দিকে। ঠিক আছে, রিপোর্ট দিয়েছিল 1955 দিকে। চলো নেক্সট কোশ্চেনে যাই। নিচের কোনটি উষ্ণ জলের স্রোত নয়? এই নিচের কোনটি উষ্ণ জলের স্রোত নয়? হামবোল্ট কারেন্ট, কুরেশিও কারেন্ট, সুশিমা স্রোত না আলাস্কা স্রোত? 38 নম্বর কোশ্চেন উত্তর করো। এর উত্তর হবে অপশান এ, হামবোল্ট কারেন্ট। উষ্ণ জলের স্রোত নয়, তাছাড়া এই তিনটে হচ্ছে উষ্ণ জলের স্রোত। চলো নেক্সট কোশ্চেনে যাই। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের বৃহত্তম হিমবাহ? এই ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি? গঙ্গোত্রী হিমবাহ, ডাংটুরুং হিমবাহ, সিয়াচেন হিমবাহ না সাপাত হিমবাহ? 39 নম্বর কোশ্চেনের উত্তর করো। এর উত্তর হবে অপশান সি, সিয়াচেন হিমবাহ। যদি বলে এর দৈর্ঘ্য কত? এর 76 কিমির দৈর্ঘ্য। ঠিক আছে, 76 কিমির দৈর্ঘ্য। যদি বলে বিশ্বের সবচেয়ে এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে যুদ্ধস্থল। ঠিক আছে, উঁচু যুদ্ধস্থান এটাই, বিশ্বের সবচেয়ে উঁচু যুদ্ধস্থল এটি। ঠিক আছে, আর যদি বলে বিশ্বের সবচেয়ে বড় গ্লেশিয়ার বা বড় হিমবাহ কোনটি যদি বলা হয়? বিশ্বের সবচেয়ে বড় গ্লেশিয়ার বা হিমবাহ যদি বলা হয় তাহলে আন্টার্কটিকা। মাথায় রেখো তোমরা, বিশ্বের। ঠিক আছে, বিশ্বের আন্টার্কটিকা। আর ভারতের হচ্ছে সিয়াচেন। ঠিক আছে, 76 কিমি। আর আন্টার্কটিকার হচ্ছে যদি কত কিমি বলা হয় তাহলে কী হবে? এটা কমেন্ট বক্সে তোমরা জানিও।
পূর্ণ ও গিরনা নদী নিচের কোন নদী প্রণালীর উপনদী? এই পূর্ণ ও গিরনা এটি এটি কোন নদী প্রণালীর উপনদী? এই নদী দুটি কোন নদীর উপনদী? উত্তর করো তোমরা সবাই। 40 নম্বর কোশ্চেন উত্তর করো। এটার উত্তর হবে অপশান এ, তাপ্তি। এই তাপ্তি নদীর উপনদী। যদি বলা হয় এই তাপ্তি নদীর উপনদী আর কী কী আছে, যেমন হচ্ছে পাঞ্জারা আছে, অলর আছে, ঠিক আছে। আর যদি এর উৎস কোথা থেকে হয়েছিল, তাপ্তি নদীর উৎস যদি বলা হয়, এটি হচ্ছে মুলতাই নামক স্থান থেকে, ঠিক আছে। মধ্যপ্রদেশের মুলতাই নামক স্থান থেকে এর উৎপত্তি। মুলতাই এমপিতে হয়েছিল, মধ্যপ্রদেশ। আর এই তাপ্তি নদীর উপরে হচ্ছে একটা ড্যাম বা বাঁধ আছে, ঠিক আছে। ওই বাঁধের নাম কি? উকাই বাঁধ, ঠিক আছে, উকাই বাঁধ। এই তাপ্তির উপরে উকাই বাঁধ অবস্থিত, তাপ্তি নদীর উপরেই। উকাই বাঁধ যদি বলা হয়, উকাই বাঁধ কোথায় অবস্থিত? এই উকাই বাঁধ হচ্ছে গুজরাটে অবস্থিত। গুজরাটে অবস্থিত, মাথায় রেখো তোমরা। উকাই বাঁধ গুজরাটে অবস্থিত, তাপ্তি নদীর উপরে, ঠিক আছে। আর পূর্ণ গিরনার হচ্ছে উপনদী হচ্ছে তাপ্তি, মানে তাপ্তি নদীর পূর্ণ গিরনার উপনদী। 40 কোশ্চেন শেষ হলো। তোমরা অবশ্যই জানাবে যে 40-এর মধ্যে কার কতগুলো হলো। আর যারা যারা চ্যানেলে নতুন, অবশ্যই তোমরা চ্যানেলটা একবার করে সাবস্ক্রাইব করে নিও। আর যারা পিডিএফটি পাওয়ার মানে পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে মানে দেওয়া হবে, অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ঠিক আছে। আর চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের সমস্ত ক্লাসের নোটিফিকেশন ডেলি আমরা ফ্রি মক নিই, ঠিক আছে। আমরা মানে দিনে 3 বার আমরা মক নিই, তোমরা অবশ্যই যুক্ত হয়ে যেও। আর এখানে সমস্ত চাকরির পরীক্ষার আপডেট, সমস্ত ক্লাসের পিডিএফ এখানে দেওয়া হয়, ঠিক আছে, পুরো ফ্রিতে দেওয়া হয়। তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। তাহলে রাখছি, সবাই ভালোভাবে পড়াশোনা করো। আজকে আবার ভোটের লিস্ট, যে সরকার কী হবে সেটা দেখার। চলো তাহলে আমি অফ হচ্ছি।